রাতে গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা বিশ্বকাপে মেগা ফাইনাল। বিশ্ব জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। বিশ্বকাপ ফুটবলের খেলা দেখানোর নামে 2022 সালে লুটপাট হয়েছিল দাবি তথ্যমন্ত্রীর। এবার দেখানো হয়েছে নামমাত্র মূল্যে। জুলাই চেতনা বিক্রি করে রাজনীতি করা যাবে না মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। আওয়ামী লীগ এবং যুদ্ধাপরাধী থেকে সতর্ক থাকার আহ্বান। এবং শাপলা চত্বর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা। শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ সহ আসামি 41 জন। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। শেখ হাসিনার আমলে 2022 ফিফা বিশ্বকাপ খেলা দেখানোর নামে ব্যাপক অর্থ লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করেছেন তথ্য এবং সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সচিবালয়ে ফিফা ওয়ার্ল্ড কাপ খেলা সম্প্রচার নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মন্ত্রী জানান, মধ্যস্বত্বভোগীর মাধ্যমে 140 কোটি টাকার খেলা দেখানোর নামে যে দুর্নীতি হয়েছে তা খতিয়ে দেখা হবে। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়া রিপোর্টার। বাংলাদেশে ফিফা ওয়ার্ল্ড কাপ খেলা সম্প্রচার নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। মন্ত্রী বলেন, বর্তমান সরকার কোনো দুর্নীতি ছাড়াই ফিফা থেকে সরাসরি এবারের বিশ্বকাপ খরচ শূন্যর কোটায় নিয়ে এসেছে। নামমাত্র মূল্যে আমরা এবার বিশ্বকাপ দেখাতে পেরেছি। $3.2 মিলিয়ন আমরা ফিফার কাছ থেকে 3.85 মিলিয়ন ডলারে আমরা ফিফার কাছ থেকে মিডিয়া রাইট নিয়েছিলাম। এরপরে আমরা বাংলাদেশ শেখ হাসিনার আমলে 2022 ফিফা বিশ্বকাপ খেলা দেখানোর নামে 140 কোটি টাকার অর্থ লুপাট করা হয়েছে অভিযোগ করে মন্ত্রী বলেন, যে দুর্নীতি হয়েছে তা খতিয়ে দেখা হবে। শেখ হাসিনার আমলের বিশ্বকাপ, সেখানে কিভাবে বিশ্বকাপ দেখানোর নামে দুর্নীতি হয়েছে, টাকা লুটপাট হয়েছে, মধ্যস্বত্বভোগীরা ব্যবহার করেছে, রাষ্ট্রের অন্যান্য ক্ষেত্রে যেভাবে লুটপাট হয়েছে এখানেও কীভাবে হয়েছে। আর এই সরকারের আমলে, আমাদের নেতা তারেক রহমানের সরকারের আমলে তার নির্দেশই ছিল মন্ত্রী হিসেবে আমার প্রতি, যে খেলা দেখাতে হবে কিন্তু দেশের এই করুণ অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে কোনো টাকা খরচ করা যাবে না। এছাড়া সাংবাদিকদের নীতিমালার বিষয়ে খুব শীঘ্রই ভালো সংবাদ আসবে বলে আশ্বাস দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শুধু জুলাইয়ের চেতনা বিক্রি করে দীর্ঘদিন রাজনীতি করা যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত রক্তস্নাত জুলাই প্রেক্ষাপট, রক্তের ঋণ এবং কোন পথে বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন। সাইফুল আলমের রিপোর্টে দেখুন বিস্তারিত। গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত রক্তস্নাত জুলাই প্রেক্ষাপট, রক্তের ঋণ এবং কোন পথে বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণ অধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। বাংলাদেশের বিশেষ করে বিএনপিকে সে সময় টার্গেট করেই কার্যত ক্ষমতাচ্যুত করা হয়েছিল এবং তাদের এই নীল নকশায় 111-এর সরকার এবং আওয়ামী লীগের ক্ষমতা আসা এবং বাংলাদেশকে যারা একটা অস্থিতিশীল, ভঙ্গুর, ব্যর্থ, অকার্যকর রাষ্ট্র হিসেবে দাঁড় করিয়ে রাখতে চায় তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য, যারা শুধু মন্ত্রী এমপি হওয়ার লক্ষ্য নিয়ে জুলাইকে ব্যবহার করেছেন, তাদের নতুন ধারার রাজনীতি চর্চা করতে হবে। পুরনো রাজনৈতিক বন্দোবস্তে ফিরে গিয়ে আওয়ামী লীগ কিংবা যুদ্ধাপরাধীদের সঙ্গে সম্পর্ক স্থাপনের বিরুদ্ধে সতর্ক করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সালাউদ্দিন আহমেদ। জুলাই কারো একার না, জুলাইয়ের চেতনা দিয়ে কেউ ব্যবসা করবে না। যারা জুলাই চেতনার উপর ভিত্তি করে রাজনৈতিক সংগঠন গড়ে তুলেছে তাদের প্রতি আমার নসিহত হলো, শুধুমাত্র জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না। যারা শুধু এমপি মন্ত্রী হওয়ার জন্য, উপদেষ্টা হওয়ার জন্য জুলাইকে ব্যবহার করেছেন, তাদের এখনো সময় আছে যে নতুন বন্দোবস্তের, নতুন রাজনীতির নতুন ধারা প্রণয়ন করার যে অঙ্গীকার তারা করেছে, আমার বন্ধুরা করেছে, তারা যেন নতুন বন্দোবস্তের নতুন ধারাটা মানুষের সামনে প্রকাশ করে, কিন্তু পুরাতন বন্দোবস্তের আদলে নয়।
অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, অতীতের নির্বাচনগুলো জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে পারেনি। তার দাবি, জুলাই গণ অভ্যুত্থান দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের নতুন পথ তৈরি করেছে। এই যে একটা মানুষ যদি তার মেমোরিতে সাইফুল আলম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৬১ জন নিহতের তথ্য পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। নিশ্চিতভাবে ৫৮ জনকে শনাক্ত করা হয়েছে বলে জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সকালে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন্ত প্রতিবেদন হাতে পেয়ে মামলার অগ্রগতি নিয়ে করা ব্রিফিংয়ে তিনি আরও জানান, গ্রেপ্তারের স্বার্থে এক্ষুনি আসামিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করছে না তদন্ত সংস্থা, তবে এর সংখ্যা ৪১ কিংবা তারও বেশি হতে পারে। এদিকে মামলাটির অগ্রগতি নিয়ে চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করেন হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদ এবং যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক সহ একটি প্রতিনিধি দল। ব্রিফিংয়ে তদন্ত সংস্থার খসড়া রিপোর্টে মোটামুটি সন্তুষ্টি প্রকাশ করেছেন মামুনুল হক। বলেন, কিছুটা সংশোধনের জন্য আবেদন করা হয়েছে। বিরুদ্ধে প্রাথমিক প্রতিবেদন পাওয়া গেছে, সেখানে পুলিশ প্রধান, বিজিবি প্রধান সহ এরকম কয়েকজন, আমরা মোটা দাগে বলতেই পারি যে তাদের বিরুদ্ধে একটা খসড়া রিপোর্ট এসছে। যেহেতু এটা খসড়া চূড়ান্ত প্রতিবেদন যেহেতু আমরা রিসিভ করিনি, আসামিদের তালিকাটা আমরা প্রকাশ করতে চাচ্ছি না বা পারছি না। রাজধানীর কল্যাণপুরের একটি পুরাতন ভবনের চিলেকোঠায় বাবা ছেলেকে আটক করে নিয়ে নির্যাতন এবং চাঁদা আদায়ের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। রাজধানীর মিরপুর পাইকপাড়া এলাকায় র্যাব-৪ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব জানান র্যাব-৪-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার KN রায় নিয়তি। দেখুন সাইফুল ইসলাম নয়নের আরও একটি রিপোর্ট। গেল ২ জুলাই রাত আনুমানিক ১৫টায় মাহফুজ নামে এক ব্যক্তি ছেলে নিয়ে মোহাম্মদপুর এক আত্মীয়র বাসা থেকে বাসাবো নিজ বাসা যাওয়ার পথে দারুসালাম এলাকা থেকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণকারীরা। পরে পরিত্যক্ত একটি ভবনে নির্যাতনের পর ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে অপহরণকারীরা। প্রায় পরিত্যক্ত বিল্ডিংয়ের মতো খুবই জীর্ণ অবস্থা, সেখানে নিয়ে গিয়ে তার কাছে প্রায় প্রথমে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। নির্যাতনের এক পর্যায়ে মাহফুজ তার খালাতো ভাইয়ের কাছ থেকে বিকাশে ৫০,০০০ টাকা অপহরণকারীদের দেওয়ার কথা জানান। দারুসালাম টাওয়ারের সামনে অস্থায়ীভাবে ওই যে বাক্স নিয়ে বসে যে পানি টানি বিক্রি করে, ওইখান থেকে পানি কিনে দিয়ে ওকে আমি মোটরসাইকেলে ওঠার সাথে সাথেই আমার এখানে খুব জোরে চাপ দিল। আমি বললাম যে ভাই কি হয়েছে, বলার সাথে সাথে আমাকে এইখানে খুব জোরে একটা থাপ্পড় মারলাম, আমার চশমা খুলে পড়ে গেল, আমার মোবাইল, মানি ব্যাগ এগুলো চাইলো। মিরপুর র্যাব-৪ কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির কোম্পানি কমান্ডার বলেন, মাহফুজ নামের এক ব্যক্তির ছেলেসহ তাদেরকে অপহরণের একটি মামলা আসে। র্যাব মামলা সূত্র ধরে এই চক্রের মূল হোতা বেলাল সহ তাদেরকে গ্রেপ্তার করে। বিল্লাল সে একসময় এখানে কল্যাণপুরে বস্তিতে থাকে। বেশ কয়েক বছর পূর্বে সে গার্মেন্টসে চাকরির সুবাদে সে গাজীপুরে থাকতো। 7 মাস আগে তার চাকরি চলে যাওয়ার পরে সে আবার এই কল্যাণপুর বস্তিতে ফিরে আসে। কল্যাণপুরে ছাদের চিলেকোঠায় বাবা ছেলেকে আটক করে নিয়ে ভয়াবহ শারীরিক নির্যাতন ও চাঁদা আদায়ের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো মোহাম্মদ বিল্লাল, মোহাম্মদ জুম্মন এবং শেখ মোহাম্মদ ফয়সাল। এই চক্রটি দীর্ঘদিন ধরে অপহরণ সহ নানা অপরাধের সাথে জড়িত ছিল বলে জানান র্যাব। ভিকটিমকে এরপরে হুমকি দেয় এই ঘটনা কোনো আইনশৃঙ্খলা বাহিনী বা অন্য কাউকে না জানাতে। যদি জানায় তাহলে তাদের পরিণতি আরও ভয়াবহ হবে। আসামিদের যে মোবাইল, সে মোবাইলেও আমরা এই ধরনের কয়েকটি ভিডিও পেয়েছি যারা তাদের এই গ্রুপের ভিকটিম। এই ধরনের বেশ কয়েকটি ইনসিডেন্ট আমরা পেয়েছি। অপরাধ নিয়ন্ত্রণে র্যাবের এমন অভিযান চলমান থাকবে বলে জানান র্যাব-৪-এর অতিরিক্ত পুলিশ সুপার KN রায় নিয়তি। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ, তবে যাবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। বিশ্বকাপ ফুটবলের খেলা দেখানোর নামে 2022 সালে লুটপাট হয়েছিল দাবি তথ্যমন্ত্রীর। এবার দেখানো হয়েছে নামমাত্র মূল্যে। জুলাই চেতনা বিক্রি করে রাজনীতি করা যাবে না মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। আওয়ামী লীগ এবং যুদ্ধাপরাধী থেকে সতর্ক থাকার আহ্বান। এবং শাপলা চত্বর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদনে প্রসিকিউশনের জমা। শেখ হাসিনার সাবেক সেনাপ্রধান আজিজ সহ আসামি 41 জন।
এশিয়ান প্রাইম নিউজ আজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।